আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সব পেশার শ্রমিক নেয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। বর্ধিত বিল প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন শনিবার। 18 পরিচালক পদে প্রার্থী 40। সারা দেশে 18,000-এর বেশি নার্স নিয়োগ দেবে সরকার। ওসমানীতে পদ সৃষ্টি ও পদায়নে স্বাস্থ্যমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর জিও লেটার। করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 269। সিলেটে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত। শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কাতারে ভুক্সিময় ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সব পেশার শ্রমিক নেয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারবাবান। তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যকর করা হবে। গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া। বিবৃতিতে বলা হয়, বিদেশি কর্মীদের জন্য স্থায়ী অপারেটিং পদ্ধতি পরিমার্জন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সহযোগিতা করবে। এছাড়া 1 জানুয়ারি থেকে 1 জুলাই 2022 সাল পর্যন্ত বহুস্তরীয় লেভি বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। উল্লেখ্য, করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রায় 2 বছর ধরে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রেখেছে মালয়েশিয়া। যদিও বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে 3 বছরেরও বেশি সময় ধরে। চলতি মাসেই দুদেশের মধ্যে কর্মী সংক্রান্ত MOU স্বাক্ষর হওয়ার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় আর কোনো বাধা থাকবে না। কাজটা মাত্র শুরু। আমরা কিন্তু খবর পেয়েছি যে নিষেধাজ্ঞা আগে ছিল, ওটাও কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরে ম্যান পাওয়ার, যেখানে কনস্ট্রাকশন বলো, বিল্ডিং বলো, ইয়োর প্লান্টেশন বলো, ফ্যাক্টরি বলো, সবগুলি একসাথে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস অতীতে যত কর্মসংস্থান মালয়েশিয়াতে হয়েছিল, এবার হয়তো এর চেয়ে বেশি হবে। সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও এবার শুরু হয়েছে রাজপথে আন্দোলন। অবিলম্বে পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে উত্তর কাজীটুলা এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ বলেন, করোনার এই সংকটময় সময়ে মানুষের স্বাভাবিক জীবনযাপন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত সিলেট নগরবাসীর সাথে সিটি মেয়রের মশকরা ছাড়া আর কিছুই নয়। নগরবাসীর মতামত উপেক্ষা করে যেভাবে পানির বিল বাড়ানো হয়েছে তা রীতিমতো অমানবিক। পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলরদেরও মতামত নেওয়া হয়নি। তাই অবিলম্বে পানির বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে নগরবাসী কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে নামবে বলে ঘোষণা দেন আসাদুদ্দিন। এদিকে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। করোনায় যেখানে মানুষের অর্থনৈতিক অবস্থায় স্থবিরতা নেমে এসেছে, সেখানে নগরবাসীর কথা চিন্তা না করে পানির বিল বৃদ্ধি সম্পূর্ণ জনবিরোধী বলে দাবি করেন। যুক্তরাজ্যে অবস্থানরত আজাদ গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় পানির বর্ধিত বিল নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন আহমেদের পরিচালনায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন 17 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার, উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা আব্দুল মালিক জাকা প্রমুখ। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সিলেট নগরীর থোপাদিঘির পূর্ব পারস্থ ইউনাইটেড সেন্টারে। এবার নির্বাচনে 18টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। এর মধ্যে 2টি প্যানেলের প্রার্থী 36 জন, বাকি 4 জন স্বতন্ত্র। সিলেট চেম্বার নির্বাচনে প্রতিবারের মতো এবারও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী পরিষদের ব্যানারে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। 4 শ্রেণীতে 22টি পরিচালক পদে প্রার্থী হয়েছেন 44 জন। এর মধ্যে
ট্রেড শ্রেণীতে 3 জন ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীতে 1 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্ডিনারি শ্রেণীতে 12 জন ও অ্যাসোসিয়েট শ্রেণীতে 6 জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যথাক্রমে 28 জন ও 12 জন প্রার্থী। অর্ডিনারি শ্রেণীতে 4 জন স্বতন্ত্র প্রার্থী হলেও অ্যাসোসিয়েট প্যানেলের বাইরে কেউ নির্বাচনে অংশ নেননি। নির্বাচনে ভোটার রয়েছেন 2600 জনের মধ্যে অর্ডিনারি শ্রেণীতে ভোটার 1348 জন আর অ্যাসোসিয়েট শ্রেণীতে ভোটার 1242 জন। সারা দেশে আরও 8128 জন নার্স নিয়োগ দেবে সরকার। করোনা পরিস্থিতি মোকাবেলা ও সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে এই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তার পদ সৃষ্টি এবং পদায়ন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির কাছে ডিও লেটার প্রেরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি। বৃহস্পতিবার প্রেরিত এই ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আমার নির্বাচনী এলাকা সিলেট 1 আসনে অবস্থিত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভৌত অবকাঠামো পরিবর্তন না করে অতিরিক্ত স্টাফ নিয়োগ ব্যতিরেকে 500 শয্যা থেকে 900 শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। তখন থেকে হাসপাতালটি 500 শয্যার লোকবল দিয়ে 900 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কাজ করে আসছে। এই হাসপাতালটিতে নিয়মিত প্রায় 2000 রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ পত্র মারফত আমাকে অবহিত করেছেন। অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নার্সিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক নার্সিং কর্মকর্তা নিয়োগ এবং পদায়ন করা হবে বলে হাসপাতালটি তার সেবামূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটারের ভিত্তিতে হাসপাতালের নতুন 10 তলা ভবনে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,017 জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে 269 জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,78,819 জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 249 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,43,740 জন। গেল 24 ঘন্টায় 20,552টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.34%। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট 1,10,82,954টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14.25%। সিলেটের নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও, এই স্লোগান নিয়ে দিবসটি পালিত হয়। এই উপলক্ষে শুক্রবার সকাল 10টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতা ও মানবাধিকারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পবিত্র সংবিধানে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন, আর বঙ্গবন্ধু কন্যা সেই অধিকারগুলোকে বাস্তবে রূপ দিচ্ছেন। বিভাগীয় কমিশনার বলেন, অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। অধিকার নিশ্চিত হয়েছে নারী পুরুষ সবার, এমনকি তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীও সমান অধিকার ভোগ করছে। মানুষের ন্যায় বিচার প্রাপ্তি প্রসঙ্গে তিনি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়ের কথা উল্লেখ করেন। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। কাতারের ভুকশিমাইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজলুল করিম ফজলু। আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জিতু মিয়া, আমির হোসেন, মহিউদ্দিন, এমরান হোসেন ও সুমন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইকবাল হোসেন, শেখ আমিনুল ইসলাম, শফিক তালুকদার ও আহমেদ সালাউদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।